জনগণের রাজনীতি নাকি রাজনীতির জনগণ, রাজনীতির আয়নায় কতটা প্রতিফলন জনগণের, তাদের অবস্থান কোথায়, সেই হিসেবটি বুঝতে যমুনা টেলিভিশনের রাজনীতির এই আয়োজনে পুরো সময় আপনাদের সাথে আছি আমি রোকসানা আঞ্জুমান নিকুল। রাজনীতি আমরা সাজিয়েছি একটু ভিন্নভাবে। এখানে লেভেল প্লেইং ফিল্ড বজায় রাখার চেষ্টা থাকবে। অতিথিদের নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হবে কথা বলার জন্য। সময় শেষ হলে মাইক্রোফোন অফ হয়ে যাবে নিজে নিজে। একজন অতিথি চাইলে অন্য অতিথিকে প্রশ্ন করতে পারবেন। যুক্তি খণ্ডনের জন্য আলাদা সময় বেঁধে দেওয়া হবে। আজকের রাজনীতিতে আমাদের সঙ্গে আছেন সংসদ সদস্য অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ব্যারিস্টার রুমিন ফারহানা, এবং আমাদের সঙ্গে আছেন আওয়ামী লীগ দলের সংসদ সদস্য শাহাদাব আকবর চৌধুরী। ব্যারিস্টার রুমিন ফারহানা, আপনাদের মির্জা আব্বাস সাহেব বলেছেন গত বছরের ২৮ অক্টোবর নয়াপল্টনের সমাবেশেই ফলাফল চূড়ান্ত হতো যদি পাল্টা মিছিল নিয়ে দাঁড়াতে পারতাম, কিন্তু সেদিন মৃত্যু ভয়ে পারেনি। বলেছেন আমরা যারা আজকে এখানে উপস্থিত আছি, গতকাল আপনাদের যে সমাবেশ হয়েছে সেখান থেকে তিনি কথাগুলো বলেছেন মঞ্চে আছি, মঞ্চের নিচেও আছি। আজকে ১৫ বছর ধরে আন্দোলন করছি, আন্দোলনের কোনো ফল আমরা ঘরে আনতে পারিনি, কারণ আমরা যথাসময়ে মাঠে থাকি না। আব্বাস সাহেব বলেছেন যদিও আমরা হাজার কণ্ঠে বলি খালেদা জিয়া ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, খালেদা জিয়ার কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে ইত্যাদি, খালেদা জিয়াকে আমাদের এই কথা শুনিয়ে লাভ নেই, আমাদের তৈরি হতে হবে। ব্যারিস্টার রুমিন ফারহানা, আপনার কাছে দুটি প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে আপনারা তৈরি না তাহলে, মানে তার কথাই মনে হচ্ছে, এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ২৮ অক্টোবর আপনাদের ব্যর্থতার দায় সবসময় আপনারা সরকারের উপরে দেন, সরকারের দমন পীড়নের কথা বলেন। আপনারা তাহলে এতদিন সরকারের দমন পীড়নের উপর আপনাদের ব্যর্থতার দায় চাপানোর চেষ্টা করেছেন। ৩ মিনিট সময়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাস্তবতা হচ্ছে গত কয়েক বছর, ১০ বছর ধরি নেই, বিকজ ১৪ থেকে ২৪ দীর্ঘ সময়, ১০ বছর আমাদের নেতাকর্মীদের উপরে অবর্ণনীয় অত্যাচার হয়েছে। ঘটনা হচ্ছে আমাদের ৩৫ থেকে ৪০ লক্ষ আসামি করা হয়েছে, ১.৫ লক্ষ মামলা দেওয়া হয়েছে। ঘটনা হচ্ছে আমাদের নেতাকর্মীদের গুম করা হয়েছে, বিচার বহির্ভূতভাবে হত্যা করা হয়েছে। ঘটনা হচ্ছে বিএনপির নেতাকর্মীদের এলাকা ছাড়া করা হয়েছে, এক একজনের নামে কয়েকশো করে মামলা দায়ের করা হয়েছে। তারপরেও ফ্যাক্ট রিমেইনস, ৩টি নির্বাচন এই সরকার করেছে, যেন তেন প্রকারে করেছে, মানুষ ভোট দেয়নি, মানুষ ভোট কেন্দ্রেও যায়নি, কিন্তু সরকার তার ক্ষমতায় অসীন আছে। ফ্যাক্ট রিমেইনস যে শেখ হাসিনার অধীনেই 3টি নির্বাচন হয়েছে, যতই বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের কথা বলে থাকুক না কেন। ফ্যাক্ট রিমেইনস দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে একেবারেই মিথ্যা উদ্দেশ্য প্রণোদিত মামলায় কারাগারে যেতে হয়েছে। তার অবস্থা গত ৫ বছরে, যে মানুষটি হেঁটে গাড়িতে উঠেছেন তিনি এখন নিজের পায়ে বিছানা থেকে দাঁড়াতে পর্যন্ত পারেন না, এবং বাস্তবতা হচ্ছে গত কয়েক বছর তিনি সম্পূর্ণভাবে সরকারের হেফাজতে আছেন। সুতরাং তার স্বাস্থ্যের এই যে ড্রাস্টিক পরিবর্তন, এই পরিবর্তনের কারণ সরকার কোনোভাবেই তার দায় অস্বীকার করতে পারে না। কিন্তু একই সঙ্গে এটাও সত্য যে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করার যেই দুটো রাস্তা ছিল, তার একটি হচ্ছে আদালত, আর একটি হচ্ছে আন্দোলন। আদালতের কথা যদি আমি বলি, তাহলে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত সত্য যে বাংলাদেশের আদালত নিরপেক্ষভাবে কাজ করতে পারে না। যে দেশের প্রধান বিচারপতিকে বন্দুকের নলের সামনে দেশ ত্যাগ করতে হয়, এবং যিনি সিটিং চিফ জাস্টিস হিসেবে বলতে বাধ্য হন যে মানে কি অবস্থায় তাকে দেশ ছাড়তে হয়েছে, যেই দেশে বিরোধী দলের প্রধান নেতাকে খালাস দেবার কারণে জজ সাহেবকে দেশ ত্যাগ করতে হয়, যেই দেশে আদালতের বিষয়ে জাতিসংঘ থেকে পর্যন্ত বলা হয় যে ডক্টর ইউনুস বা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মামলা আসলে কতটা স্বচ্ছতা বা আইনের শাসন মেনে করা হচ্ছে সেই ব্যাপারে প্রশ্ন উঠতেই পারে, সেই দেশে আসলে আদালত যে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জামিন দেবেন না, এইটা বিএনপির নেতাকর্মীরা বুঝবেন না বা তারা জানেন না, বিষয়টি তেমন হওয়ার কোনো কারণ নেই। তাহলে দ্বিতীয় যে রাস্তাটি বিএনপির নেতাকর্মীদের জন্য খোলা ছিল, সেটি হচ্ছে আন্দোলনের মধ্যে দিয়ে সরকারের
সরকারের পতন, এটা তো অস্বীকার করবার কোনো উপায় নাই যে সেই আন্দোলনের মধ্যে দিয়ে বিএনপি সরকার পতন করতে পারে নাই। আন্দোলনের ব্যর্থতার কারণ কি হতে পারে সেটা নিয়ে আলোচনা হতে পারে। এখানে প্রশ্ন আসতে পারে যে একটি গণতান্ত্রিক সরকারকে উৎখাত করা এবং একটি মাফিয়া সরকারকে উৎখাত করা এক নয়। এই প্রশ্ন আসতে পারে যে পুলিশের গুলির সামনে বুক পেতে দিয়ে কজন কর্মী আসলে প্রাণ ত্যাগের জন্য প্রস্তুত আছেন, ইত্যাদি 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 অসংখ্য প্রশ্ন আসতে পারে। এবং এগুলো আমি মনে করি দলীয় ফোরামে আলোচনা হওয়া উচিত। আজকে যে কথাটি মির্জা আব্বাস পাবলিকলি বলছেন সেই কথাটি তিনি দলীয় ফোরামে বললে বোধহয় আর একটু বেটার হতো। এবং তিনি কি পাবলিকলি বলাতে আপনারা একটু মানে বিব্রতকর অবস্থায় পড়ে গেলেন যে তিনি আসলে সত্যটা সবার সামনে বলে ফেলেছেন, এরকম কিছু? বিব্রত কি বিব্রত না সেই ব্যাপারে আমি বলতে পারছি না, তবে আমি মনে করি উনি যা বলেছেন সত্য বলেছেন এবং সত্যটা উনি দলীয় ফোরামে বললে আরেকটু বেটার হতো। ব্যারিস্টার রুমিন ফারহানা একটি গণমাধ্যম আজকে খবর করেছে, তারা বলছে নিষ্ফল সরকার বিরোধী আন্দোলনের পর এখন বিএনপির ঘরেই জ্বলছে তুষের আগুন। বিশ্বাস অবিশ্বাস, অভিযোগ অনুযোগ, রেষারেষি আর দ্বন্দ্ব ফ্যাসাদেই বেশি সময় খরচ করছে দলটির শীর্ষ নেতারা। বিশেষ করে সংসদ নির্বাচনের পর কারামুক্ত হওয়া কোনো কোনো নেতাকে সন্দেহ করছেন গ্রেপ্তার না হওয়া নেতারা। কারাগারে যেসব নেতার বিষয়ে দল ও শীর্ষ নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলছে ওই পক্ষটি, বিপরীতে সারা দেশে গণগ্রেপ্তার অভিযানের মধ্যেও জেলে না যাওয়া কোনো কোনো শীর্ষস্থানীয় নেতার বিরুদ্ধে সরকারের সঙ্গে আতাত করেছেন বলে অভিযোগ তুলেছেন কারাভোগী নেতারা। নির্দলীয় সরকারের অধীনে সংসদ নির্বাচনের এক দফা দাবির আন্দোলনের ব্যর্থতা নিয়েও দোষারোপের রাজনীতি চলছে বিএনপিতে। আমার কাছে মনে হয় মির্জা আব্বাস সাহেব প্রকাশ্যে যে কথাটি বলেছেন সেটা তারই একটা বহিঃপ্রকাশ হতে পারে। রিপোর্টটি আরও বলছে ব্যর্থতার দায় নিতে রাজি নন কেন্দ্রীয় মাঠ নেতারা অনেকেই। তাদের মতে আন্দোলনের কৌশল নির্ধারণ ছিল গুরুত্বপূর্ণ বিষয়। এক দফা দাবি আদায় করতে না পারলে দ্বিতীয় বিকল্প কি সে কৌশল নির্ধারণের দায়িত্ব দলের নীতি নির্ধারকদের। তবে তারা সে দায় নিচ্ছে না, বরং আন্দোলনের ব্যর্থতায় ধোঁয়া তুলে দলের কমিটি ভেঙে দেওয়া হচ্ছে। এরই মধ্যে আমরা দেখেছি আপনাদের গুরুত্বপূর্ণ কমিটি ভেঙে গেছে এবং সেই কমিটি ভাঙা নিয়েও নাকি আপনাদের দলে নানান ধরনের অসন্তোষ। যে কমিটিগুলো, মহানগর কমিটিগুলো ভাঙা হয়েছে, এখন আপনারা নতুন করে কমিটি দেননি, দেন দরবার চলছে, দৌড়াদৌড়ি চলছে, নানানভাবে আপনাদের যে কেন্দ্রীয় নেতা তাকে তুষ্ট করার চেষ্টা চলছে এবং বলা হচ্ছে তিনি একক ক্ষমতায় স্বৈরতান্ত্রিক উপায়ে তিনি কমিটিগুলো করেছেন, কাউকে পদোন্নতি দিয়েছেন, তিনি যাদেরকে পছন্দ করেন এবং যাদেরকে পছন্দ করেন না তাদেরকে আসলে ডিমোশন দিয়েছেন কোনো না কোনোভাবে, কাউকে উপদেষ্টা কমিটিতে পাঠিয়ে দিয়ে ডিমোশন দিয়েছেন। এই যে কথাগুলো, এই কথাগুলো গণমাধ্যম বলেছে আর মির্জা আব্বাস নিজের মুখে বলেছেন। এই কথাগুলো মির্জা আব্বাসের যে কথাটা সেটা আসলে সাপোর্ট করে কিনা? 2 মিনিট সময়। Success has many fathers, failure is an orphan. সফলতার অনেক দাবিদার থাকে নিকোল, আর যখন মানুষ ব্যর্থ হয় তখন নানান রকম দোষ একজন আরেকজনের ঘাড়ে দোষ দেয়া, এটা ব্যর্থ হতো না যদি তুমি এটা করতে, না না আমি তো এটা করেছিলাম, তুমি যদি ওটা করতে তাহলে নিশ্চয়ই এটি ব্যর্থ হতো না, ইত্যাদি। তবে আমার মনে হয় যে সামগ্রিকভাবে সমস্ত দলের টপ থেকে বটম পর্যন্ত একটা কথা তো স্বীকার করতে বাধ্য, মানে স্বীকার না করে কোনো উপায় নাই, যে আন্দোলনের সফলতা বলতে যেই গোলটিকে সেট করা হয়েছিল দলীয়ভাবে সেই গোল তো আসলে 15 বছরে অ্যাচিভড হয় নাই, নাম্বার 1। নাম্বার 2, দীর্ঘ সময় আসলে একটা বয়ান তৈরি করা হয়েছে যে না আমরা সফল, আমাদের ডাকে ভোটাররা ভোট কেন্দ্রে যায় নাই, ভোটাররা ভোট দেয় নাই, ইত্যাদি ইত্যাদি। যদি সেটা হয়ে থাকে, বিএনপির আন্দোলন যদি সফল হয়ে থাকে এবং বিএনপি যদি সফল হয়ে থাকে, তাহলে আসলে কমিটি ভাঙা কেন, এই প্রশ্ন এখন নেতাকর্মীদের মনে আসতেই পারে। তো এই উত্তরগুলো দেবার দায়িত্ব দলের নীতি নির্ধারকদের, এবং আমার মনে হয় যে এই ধরনের রিপোর্ট বা এই ধরনের আলোচনা বা হঠাৎ একজন নেতা পাবলিক ফোরামে দাঁড়িয়ে বক্তব্য দেওয়ার চেয়ে ইন্টারনালি ঘরের ভিতরে বসে ঠিক আমাদের লক্ষ্য কি ছিল, কত দিনের লক্ষ্য ছিল, কতটুকু অ্যাচিভ করতে পেরেছি, কতটুকু অ্যাচিভ হয় নাই, কেন অ্যাচিভ হয় নাই, কাদের দায় আছে, তাদেরকে ডেকে শো কজ করা। এবং আপনার মনে হলো যে আপনি তাকে রাখবেন কারণ তিনি বিরাট অবদান রেখেছেন, বা আপনি তাকে বাদ দেবেন কারণ সে ফেল করেছে। ব্যারিস্টার রুমিন ফারহানা, আপনাকে দরকার হলে সময় একটু বাড়িয়ে দিব। লেখক ও রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমদ একটি গণমাধ্যমকে বলেছেন একক ক্ষমতা প্রয়োগ করছেন তারেক রহমান। দলের গঠনতন্ত্রে তাকে সেই ক্ষমতা দেওয়া হলেও এককভাবে এর পরীক্ষা নিরীক্ষা করা বা প্রয়োগ করা কার্যকর কোনো ফল দিবে না। মহিউদ্দিন আহমেদের বিশ্লেষণের সাথে দ্বিমত পোষণ করবেন কোন যুক্তিতে, এটা নিয়ে কথা হচ্ছে। মহিউদ্দিন আহমেদ প্রখ্যাত লেখক, বিশ্লেষক, তিনি জাসদের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, বেশ কিছু রাজনৈতিক বই লিখেছেন, উনি ওনার মতামত দিতেই পারেন, সেটার সাথে একমত বা দ্বিমত হবার কোনো বিষয় এখানে নাই। একটা সেকেন্ডে রাখতে হবে যে দিন শেষে যদি দল ব্যর্থ হয়
তাহলে আসলে কারো ঘরেই সফলতার কেকটি পৌঁছবে না। সুতরাং এটার দায়িত্ব যেমন সকলকে নিতে হবে, এটার দায় যেমন সকলকে নিতে হবে, এটার ভোগান্তিও সকলকেই ভুগতে হবে। আমি আজকে আপনাকে, আপনি আমাকে দোষ দিতে পারেন, আমি আজকে অনেকগুলো প্রশ্ন তুলতে পারি, ঠিক যে কথাটি মাঝখানে আপনি আসলে আমাকে থামিয়ে দিয়েছেন। একটি দলের ভিতরে আমি বিএনপি বলছি, কিংবা এটা জোটের মধ্যেও হতে পারে, আমাদের লক্ষ্য কি, কতদিন হওয়ার কথা ছিল, কতটুকু অ্যাচিভ করতে পেরেছে, কতটুকু দল মনে করছে বা জোট মনে করছে যাদের ব্যর্থতার কারণে আসলে গোল অ্যাচিভড হয়নি, তাদেরকে শোকজ করা উচিত, এবং তাদের কি বক্তব্য সেটাও দলকে শুনতে হবে। মানে হঠাৎ করে আপনার মনে হলো যে আপনি অমুক অমুক অমুককে দিয়ে একটি নতুন কমিটি ফর্ম করবেন, কিংবা আপনার মনে হলো না আমি তমুক তমুক তমুককে আসলে বাদ দিয়ে আরেকটি কমিটি করব। আমি জানি না, আমি খুবই ক্ষুদ্র রাজনৈতিক কর্মী, আমি একেবারেই রাজনীতির অঙ্গনে শিশু, আমি জানি না এতে সফলতা আসবে কিনা। তবে আমার জীবনের অভিজ্ঞতা বলে, মানে অন্যান্য ক্ষেত্রে, সেটি ওকালতি বলেন কিংবা অন্যান্য যে ক্ষেত্রগুলোতে আমি কাজ করি, সেগুলোতে অভিজ্ঞতা বলে যে মানে কারণ চিহ্নিত করতে না পেরে শুধুমাত্র একটির জায়গা আরেকটি এনে খুব বেশি ফল কোনোদিন কেউ অ্যাচিভ করতে পেরেছে বলে আমার মনে হয় না। এক লাইনে একটা প্রশ্ন করব, হ্যাঁ অথবা নাতে উত্তর দেবেন। 28 অক্টোবরে বিএনপি ওভাবে পালিয়ে যাওয়ার টার্মটা আমি ইউজ করতে চাই না, ওভাবে ময়দান ছেড়ে না দিয়ে সত্যি মির্জা আব্বাসের কথা মতো আরেকটা মিছিল নিয়ে অন্য কোথাও, ঢাকা শহরের অন্য কোথাও, অন্য কোনো জায়গায় যদি তাদের সেই সমাবেশটা চালিয়ে যেত, সেই সাহসটা যদি সেদিন বিএনপি দেখাতো, আপনারা সফল হতেন কিনা? হ্যাঁ অথবা না বলবেন প্লিজ। আমি সেদিন ওখানে উপস্থিত ছিলাম, সেখানে যে পরিবেশ ছিল সেটা থাকবার মতো নয়। এক, দুই হচ্ছে তারপরেও যদি দলের সিনিয়র নেতৃবৃন্দ সেটা মনে করেন, তাহলে এ বি সি ডি ই এফ ইত্যাদি প্ল্যান থাকা উচিত ছিল। সরকার যদি এটা করে তাহলে আমরা কি করব? ছিল না, আমার মতো অতি ক্ষুদ্র তুচ্ছ কর্মীর পক্ষে বলা সম্ভব না। আপনাদের দিকে কোনো নির্দেশনা ছিল না, আসে নাই। তবে নীতি নির্ধারকদের যদি প্ল্যান থেকে থাকে তাহলে সেটা কেন ইমপ্লিমেন্টেড হলো না, বা আদৌ নীতি নির্ধারকদের জন্য প্ল্যান ছিল কিনা, সেটাও আসলে মির্জা আব্বাসদের ক্লিয়ার করা উচিত। শুধু প্ল্যান এ নিয়ে আপনারা অত বড় সমাবেশ করতে গিয়েছেন। ফর গড সেক, আপনি আমাকে এই কথা বলতে পারেন না, বিকজ আমি আপনাকে শুরুতেই বলেছি আমি খুবই ক্ষুদ্র একজন কর্মী। আপনি নীতি নির্ধারক কাউকে প্রশ্ন করেন। জি, ব্যারিস্টার রুমিন ফারহানা, উত্তর পরিষ্কার। শাদাব আকবর চৌধুরী, মতিউরকে বিপদে ফেলেছে ছাগলে। কেউ কেউ বলে আওয়ামী লীগের বিপদ ঘটবে আওয়ামী লীগের হাতেই। আওয়ামী লীগের এমপি হত্যার সাথে আওয়ামী লীগ নেতাদের যোগসাজশের খবর আসে। আবার রাজশাহীতে আমরা কি দেখি যে সিটি মেয়র এইচএম খায়রুজ্জামান লিটনের অনুসারীরা সংসদ সদস্য শাহরিয়ার আলমের কুশপুত্তলিকা পড়ায়। আবার শাহরিয়ার আলম ও খায়রুজ্জামান লিটনের বিরুদ্ধে আশরাফুল ইসলাম হত্যাকাণ্ডের মদতদাতা হিসেবে লিটন সাহেবের বিরুদ্ধে মামলা করার ঘোষণা দিয়েছেন ওপেনলি। কি অবস্থা আপনাদের দলের ভিতরে? কেবল জুন মাসেই নাকি নিজেদের কোন্দলে আপনাদের 4 নেতাকর্মী নিহত হয়েছেন। বিএনপির চেয়ে অবস্থা তো আপনাদের খারাপ, এরকম কিছু কেউ যদি বলে তাকে কি ভুল কিছু বলবেন কিনা? অবশ্যই সেটা ভুল। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো, আওয়ামী লীগ একটা বিশাল সংগঠন। একটা পরিবারের মধ্যেও যদি 4 ছেলে মেয়ে থাকে বা 10 ছেলে মেয়ে থাকে, অনেক রকম অনেক সমস্যা হতে পারে, বাবা মা সেটা ঠিক করে দেয়। ঠিক তেমনি ওখানে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে, সমস্যা হতে পারে। সেই সমস্যাগুলো সেন্ট্রাল মানে হাইকমান্ড থেকে ডেকে বসে সব সমাধান করে দেবে, এটাই হলো নিয়ম। এবং এটার মধ্যে থেকে আর ভুল বোঝাবুঝি বা অন্য কিছু বোঝার কিছু নাই। ওখানে একটা যে দলের মধ্যে যখন কথাবার্তা এরকম হয়েছে, একজন আরেকজনের বিপক্ষে কথা বলেছে, আমি বিশ্বাস করি এবং আমি জানি যেটা কেন্দ্র থেকে তাদেরকে ডেকে নিয়ে এটার একটা সমাধান বের হয়ে আসবে। আর এর মধ্যে যদি কেউ কোনো অন্যায়ের সাথে যুক্ত থাকে তাহলে সে আইনের আওতায় আসবে, খুব স্বাভাবিক। জি, আপনি খুবই প্লেন এবং সিম্পল ভাবে উত্তরটি দিলেন। আমি কিছু ডাটা আপনাকে পড়ে শোনাতে চাই। তার আগে আরেকটি কথা বলি, রাজশাহীর প্রসঙ্গটা শেষ করে নতুন প্রশ্ন নতুন করে সময় দেবেন। দলিল লেখক সমিতির কমিটি নিয়ে বিরোধের জেরে 22 জুন রাজশাহীর বাঘা উপজেলা আওয়ামী লীগের 2 পক্ষের সংঘর্ষে অন্তত 50 নেতাকর্মী আহত হন। সংঘর্ষে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আশরাফুল ইসলাম নামে একজন নিহত হয়। এই হত্যাকাণ্ডকে ঘিরে খায়রুজ্জামান লিটন আর শাহরিয়ার আলম এমপি একে অপরকে দুষছেন। মহানগর শ্রমিক লীগের সভাপতি মাহবুবুল আলম এসব পাল্টাপাল্টি বক্তব্যের মধ্যে তিনি আবার বলে ফেলেছেন শাহরিয়ার আলম সাহেব রেজিস্ট্রি অফিসে চাঁদাবাজির আখড়া তৈরি করেছে। বলেছেন 40,000 টাকা কাঠা জমিতে 10,000 টাকা আপনাকে চাঁদা দিতে হয়। তিনি শাহরিয়ার আলমকে মিন করেছেন। তিনি বলেছেন সরকারি ফির বাইরে 4 কাঠা জমির চাঁদা দিতে হয় 40,000 টাকা আপনার পেটুয়া বাহিনীকে। এই মুহুরিদের কমিটি আপনি ঘরে বসে করে দেন। 4 বছরে 4টি কমিটি দিয়েছেন। এখানে 2019 সাল পর্যন্ত কমিটি ভোটের মাধ্যমে হতো। যে বেশি চাঁদা তুলে দেন আপনি এখন তাকে কমিটিতে আনেন, আপনাকে ছেড়ে দেওয়া হবে না। শাদাব আকবর এমপি, আওয়ামী লীগের অভ্যন্তরীণ কাদা ছোড়াছড়িতেই কি দুর্নীতি সব প্রকাশ হচ্ছে কিনা? এই যে আমরা যেসব দেখছি, এটা একটা দুর্নীতির খবর পেলাম শাহরিয়ার আলম এমপির বিরুদ্ধে। জি, 2 মিনিট সময়। এটা হলো
একটা দলের মধ্যে, যেটা একটু আগে যেটার কথা হলো, যে একটা দলের মধ্যেই পক্ষ বিপক্ষ থাকতেই পারে এবং এখানে তারা জড়ায় গেছে, একজন একজনের বিরুদ্ধে কথা বলছে। তো কোনটা সত্য কোনটা মিথ্যা, সত্যের কে কি বললো সেই দায়িত্ব তো আমি এখানে বসে নিব না, কারণ আমি জানি না যে কার কি অবস্থা। আমার কথা হচ্ছে যেই কথাগুলো তারা পাবলিকলি বলেছে সেটা ঘরের মধ্যেই আলোচনা হওয়া উচিত ছিল এবং এটা করা মানে দলের মধ্যে দিয়ে দলের ক্ষতি করা। তো সেটা কেন্দ্র নেতৃবৃন্দ আছেন, কেন্দ্র নেতৃবৃন্দই সেটা এটার সমাধান করবেন এবং এর মধ্যে কোনো ইয়ে নাই। এরকম প্রায় হতেই পারে, কোনো কোনো জায়গায় সমস্যা হতে পারে, সে সমস্যা যখনই হয় সে সমস্যার সমাধান হয়ে যায় এবং এটারও সমাধান হয়ে যায়। এই সমস্যার মধ্যে একজন নিহত হয়েছেন। একটা বিষয় আপনাদের দুজনের মিল পেলাম, মিস্টার রুমিন ফারহানাও বললেন মির্জা আব্বাসের এই কথা আসলে দলীয় ফোরামে বলা উচিত ছিল, শাদাব আকবর চৌধুরী আপনিও বললেন তারা দুজন যা বলছে সেটা দলীয় ফোরামে বলা উচিত ছিল। জি, আপনারা দুজন কিন্তু এই বিষয়ে একমত হয়েছেন। আপনাকে যে ডাটাটা আমি পড়ে শোনাতে চাচ্ছিলাম নতুন করে সময়ে, রাজনৈতিক সংঘাত ও প্রাণহানি নিয়ে মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের প্রতিবেদনে দেখা যাচ্ছে গত জানুয়ারি থেকে মে পর্যন্ত দেশের বিভিন্ন জায়গায় রাজনৈতিক সংঘাতে 33 জনের প্রাণহানি হয়েছে। এর মধ্যে 27 জনই আওয়ামী লীগের। সংসদ সদস্য আনোয়ারুল আজিম সহ নিহত ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে 28-এ। তারা জাতীয় সংসদ, উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে সংঘাতে এবং অভ্যন্তরীণ বিভেদে নিহত হন। বাকি 5 জন বিএনপির নেতাকর্মী। তারা গত জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হন। 2018 সাল থেকে গত মে পর্যন্ত 6 বছরে 202 জন আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থক অভ্যন্তরীণ কোন্দলে মারা গেছেন। আওয়ামী লীগকে তাহলে দল হিসেবে অনিরাপদ হয়ে উঠল কিনা? 2 মিনিট সময়। এটা কেন আপনার কাছে অনিরাপদ মনে হলো আমি জানি না। 202 জন মারা গেছে, মানে আমি সংখ্যাটা আপনাকে বলেছি। ঘটনাটা হলো যে যদি কোনো জায়গায় কোনো সংঘর্ষ হয় বা কোনো রকম দলের ইয়ে নিয়ে কোনো রকম নিজেদের মধ্যে সমস্যা হয়, সেই সমস্যার বহিঃপ্রকাশ সেটা রাজনৈতিকভাবে হতে হবে। সেটা যদি বহিঃপ্রকাশ কোনো সংঘর্ষের মধ্যে দিয়ে হয় তাহলে দেখবেন যদি যেখানে মারা গেছে সেখানে মামলা হয়েছে, মামলা হলে সেটা আইনের আওতায় এসেছে। সুতরাং আমরা যেটা চাই সেটা হলো দল চায়, সরকার চায় যে আইনের শাসন যাতে নিশ্চিত করা। এখানে যে যদি কেউ আইনের বাইরে কেউই না, যে এই ধরনের ঘটনা ঘটাবে তাকে আইনের ভিতরে আসতে হবে। এরকম কোনো জিনিস আমার মনে হয় না আছে যে এই ধরনের ঘটনা ঘটেছে বা সংঘর্ষের সাথে জড়িত এবং তার সমস্ত কিছু হওয়ার পরেও আইন তাকে ছুঁতে পারে নাই। প্রত্যেক জায়গায় আইন তাকে ছুঁয়েছে এবং আইনের আওতায় এসেছে। সুতরাং যদি কোনো রকম কোনো সমস্যা হয়, যাওয়ার পথে যদি আমি এখন কাউকে কেউ একটা জনকে মেরে দিলাম, সেটার জন্য সরকার তো দায়ী হতে পারে না। আমি না বলছি, আমি এটার জন্য আমি ব্যক্তি শাদাব আকবর লাবু চৌধুরী আমি দায়ী থাকবো এবং আমি আইনের আওতায় আমাকে নেওয়া হলো কিনা সেটাই বিষয়। সুতরাং এই সরকারের সময় এই ধরনের কোনো ঘটনা ঘটলে যেটাই ঘটবে কেউ আইনের ঊর্ধ্বে নয় এবং আইনের আওতায় আসবে। মানে ঘটনা ঘটে যাবে তারপরে ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু ঘটনা যেন না ঘটে সেই জন্য ব্যবস্থা নেওয়া হবে। এখানে ঘটনা ঘটার আগে তো কেউ বুঝতে পারবে না যে আপনি কারো মাথায় বাড়িটা দিচ্ছেন কিনা, যখন দিবেন তখনই প্রশ্নটা আসবে। যে দুর্নীতির ক্ষেত্রে কিন্তু বিষয়টা তা না, দুর্নীতির আলোচনায় আসবো। দুর্নীতি ঘটে গেছে, এখন আপনারা ব্যবস্থা নিচ্ছেন এবং সেটা বলছেনও যে এ সরকার ব্যবস্থা নিচ্ছে, কিন্তু দুর্নীতি যা ঘটার সেটা কিন্তু ঘটে গিয়েছে। এখন আমি আপনাকে যে প্রসঙ্গে প্রশ্ন করতে চাই, আজকে বিকেল বেলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুলশানের সংবাদ সম্মেলনে বলেছেন, আমাদের নিশ্চয়ই 1972 সালে ভারতের সঙ্গে স্বাক্ষরিত 25 বছরের গোলামি চুক্তির কথা স্মরণ আছে। 52 বছর পর সেই ধারাবাহিকতায় গত 22 জুন ভারতের সঙ্গে সমঝোতার আড়ালে যেসব চুক্তি করা হলো তা বাংলাদেশকে আজীবনের জন্য ভারতের গোলামে পরিণত করবে। এর ফলে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা বিপন্ন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ফখরুল সাহেব বলেছেন, একদিকে ভারত পেয়েছে অবাধ স্থল ও নৌ ট্রানজিট, যা ভারতের অবশিষ্ট অংশের সঙ্গে উত্তর পূর্ব ভারতের 7 সিস্টার্সের যোগাযোগের সময় ও দৈর্ঘ্য কমিয়েছে প্রায় 3/4। কলকাতা আগরতলার 1700 কিলোমিটার দূরত্ব কমে দাঁড়িয়েছে 350 কিলোমিটারে। ভারত পেয়েছে বাংলাদেশের পায়রা, মোংলা ও চট্টগ্রাম বন্দর ব্যবহারের অগ্রাধিকারের সুবিধা। অন্যদিকে বাংলাদেশ নেপালের মাত্র 21 থেকে 22 কিলোমিটারের ট্রানজিট সুবিধা ভারতের কাছ থেকে আদায় করতে পারেনি। বলেছেন, বাংলাদেশের স্বার্থ রক্ষার চেয়ে ভারতের কাছে শেখ হাসিনার কৃতজ্ঞতা প্রকাশের দায়বদ্ধতা থেকে এসব সমঝোতা সই হয়েছে। সে কারণেই অনেক আগে ভারতের সঙ্গে হওয়া $7.5 বিলিয়ন ভারতীয় ঋণ চুক্তি বাস্তবায়নের প্রক্রিয়া ত্বরান্বিত করার বিষয়ে এ সফর ছিল নীরব। তাছাড়া ডলারকে পাশ কাটিয়ে ভারতীয় মুদ্রায় বাণিজ্য পরিচালনার বিষয়ে কথা বলেছেন ফখরুল সাহেব। ফখরুল সাহেবের নানান যুক্তি তুলে ধরে ফখরুল সাহেব আজকে বিকেলে যা বলেছেন, যা পেয়েছে তা সবই ভারত পেয়েছে। তিনি বলেছেন, আমাদের প্রাপ্তি 0, তিনি তাই মেন করেছেন। ফখরুল সাহেব যেসব যুক্তিতে এই উপসংহারে পৌঁছেছেন তাতে কোনো ভুল দেখেন কিনা? 2 মিনিট সময়। দেখুন, উনি যা বলেছেন আমি ওনার প্রতি সম্মান দেখিয়ে বলতে চাই, একজন সিনিয়র রাজনীতিবিদ, উনি যা বলেছেন
পুরো জিনিসটার ভিতরেই কিন্তু কোনো সত্যতা বলে কিছু নাই, একেবারে এটা উদ্দেশ্য প্রণোদিত এবং মানুষ জনগণকে বিভ্রান্ত করে। আমি আশা করি যে যেই জায়গায় থাকুক তার রাজনৈতিক কথাবার্তা, কারণ জনগণ তাদেরকে ফলো করে, তা এমন কোনো কথা বলা উচিত না যেটা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং যার কোনো ভিত্তি নেই। প্রথমে আসি আমরা, যেটা আপনি বললেন যে ৭২ সালে যে চুক্তি হয়েছিল ২৫ বছরের, এবং সবসময় আমরা শুনেছি ছোটবেলায় এই ধরনের যারা বিরোধীরা এরকম কথা বলতো যে গোলামি চুক্তি, ১২টা যে পয়েন্ট উনি স্পেসিফিক বলুক এই ১২টা পয়েন্টের ভিতরে কোথায় গোলামি চুক্তি ছিল, কোনো জায়গায় কোনো গোলামি চুক্তি বলে কোনো কিছু নাই। এনারা স্পেসিফিক জায়গায় যায় না, মিথ্যা কথা বলতেই তারা অভ্যস্ত এবং মিথ্যা কথাই বলে যায়। এখানে ছিল যে দুই দেশ যারা একটা একতায় আসলো যাতে একে অপরের যাতে স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে যাব না, আমরা বিদেশি যদি কোনো কেউ এই দেশে কোনো সংঘর্ষ বা কোনো কিছু হয় তাহলে আমরা সম্মিলিতভাবে সেটা আমাদের স্বার্থে মোকাবেলা করব, এই ধরনের বিভিন্ন জিনিস যেটা পাশাপাশি একটা দেশের বাইলেটারাল এগ্রিমেন্টে থাকে, এবং কোনো একটা পয়েন্ট কোথাও কোনো যায় নাই যেটা দেশ বিরোধী কোনো চুক্তি, সব সময় মিথ্যা অপবাদ তারা দিয়ে গেছে। এখন আসুন আমরা এই যেটা বললেন যে বিভিন্ন জায়গায় ট্রেন লাইন, এটা ওনাদের সমস্যা কোথায়? আমরা তো পৃথিবীর বিভিন্ন দেশে দেখি যেটা একটা আপনি বিভিন্ন দেশে যান, ইউরোপের মধ্যে যান, এক জায়গার সাথে আরেক জায়গায় ট্রেনে কানেক্টেড আছে। এবং 1992 সালে জাতিসংঘের এসকাপের 48তম অধিবেশনে একটা এসেছিল, সেটা হলো এশিয়ান যে রেলওয়ে নেটওয়ার্ক হবে সেটা ট্রান্সএশিয়ান নেটওয়ার্ক হবে, এবং এটার উপরে 2009 সালে এটা চুক্তি হয় এবং 25টা দেশ সেখানে সই করেছে। সেটা কি? সেটা হলো যে এই পুরো এই জায়গায় একটা ট্রেনের এশিয়া ট্রেড নেটওয়ার্ক হবে, এবং কোরিয়ার পুসান থেকে আপনার ইস্তাম্বুল পর্যন্ত এই ট্রেন লাইনটা যাবে। এখনো দেখা যাচ্ছে যে এনারা যেটা বলছে এই যে ভুটানের নেপালের কথা সেটাও কিন্তু নেপালের কথা যেটা বললো, নেপাল $1.2 বিলিয়ন ইনভেস্ট করছে এখন তাদের 1200 কিলোমিটার লাইন করার জন্য, এবং সেইটা কিন্তু ভারত নেপাল হয়ে চায়না পর্যন্ত যাবে। ভারতের সাথে চায়নার এত সম্পর্ক, এত মানে বৈরী সম্পর্ক, কিন্তু এই জায়গায় কিন্তু কোনো সমস্যা নাই। এবং এই এশিয়ান নেটওয়ার্ক যদি হয় কারো তো কোনো সমস্যা হওয়ার কথা না। ওনারা যে কথাগুলো সবসময় বলেন ভুয়া কথাবার্তা, যে আপনার এইখানে এই দেশের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে, কিসের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে? যেখানে আমরা পুরো যদি সারা এই এশিয়া যদি আমরা নেটওয়ার্কের মধ্যে আসি তাহলে জনগণের তো সমস্যা। আর এত কথা যেখানে বলছে যে এই ভারতে 25 লক্ষ 30 লক্ষ লোক চিকিৎসার জন্য যায়, আপনি যদি আরো সুবিধা করে দেন আপনার সমস্যাটা কোথায়? আমি তো কোনো সমস্যা দেখি না। তার মানে আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থা না, আমাদের স্বাস্থ্য ব্যবস্থা অবশ্যই ভালো আছে। স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে আরেকদিন বসবেন। স্বাস্থ্য ব্যবস্থা এই আওয়ামী লীগ আমলে যা করেছে তার কোনো শেষ নাই। ফিরিস্তি দিতে গেলে আমার পুরো টাইম চলে যাবে। সাহেব যে সহজ হিসাবটা বললেন সেইটুকু একটু যদি পারেন বুঝিয়ে বলবেন। কলকাতা আগরতলার 1700 কিলোমিটার দূরত্ব কমে দাঁড়িয়েছে 350 কিলোমিটারে। ভারত পেয়েছে বাংলাদেশের পায়রা, মোংলা ও চট্টগ্রাম বন্দর ব্যবহারের অগ্রাধিকারের সুবিধা। অন্যদিকে বাংলাদেশ নেপালের মাত্র 21 থেকে 22 কিলোমিটারের ট্রানজিট সুবিধা ভারতের কাছ থেকে আদায় করতে পারেনি। এই জিনিসটাই তুমি জানেন না। নেপালের ভারতের সাথে যেটা আলোচনা হয়েছে যে আমরা নেপালের সাথে আগে, এখন যেটা হবে নেপালের বর্ডারের একটা স্টেশন তার সাথে এখন কানেক্টেড হবে, পরবর্তীতে নেপালের ভিতরে পর্যন্ত চলে যাবে। যখন নেপাল ওই 1200 কিলোমিটার তারা $1.2 বিলিয়ন যেটা ইনভেস্ট করছে সেটা দিয়ে করলে কানেক্টেড হয়ে যাবে আপ টু চায়নার বর্ডার পর্যন্ত, পরে চায়নায় যাবে। সুতরাং এখানে উনি তথ্যের তার ঘাটতি আছে, এখানে সেই সমস্যা। আর এই যে বলছে মংলা পোর্ট, এই পোর্ট সেই পোর্ট, আমার পোর্টে যদি যত বেশি মালামাল আনা নেওয়া হবে সেটাতে তো আমার রেভিনিউ আমি পাচ্ছি, সেখানে তো কোনো সমস্যা হচ্ছে না। আর এই যে বললাম নেপালের সাথেও তো আমি ভারতের মধ্যে দিয়ে আমার এই নেটওয়ার্কটা হবে, তার মানে ওনাদের যে তথ্য সেই তথ্যের সাথে বাস্তবতার কোনো মিল নাই। জি মিস্টার রুমিন ফারহানা, আমার কেন জানি মনে হচ্ছে আপনি যুক্তি খণ্ডন করার জন্য মুখিয়ে আছেন। আমি কোনো প্রশ্ন করব না, আপনাকে 3 মিনিট সময় দিচ্ছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যখন কোনো দেশ সফর করে আসেন তিনি চমৎকার একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেন। মানে আওয়ামী লীগের বেশ গর্ব আছে যে উনি সরাসরি সংবাদ কর্মীদের সঙ্গে মুখোমুখি হন এবং সংবাদকর্মীরা তাকে প্রশ্ন করার সুযোগ পায়। অবশ্য সংবাদকর্মীরা যারা বসেন তারা একই মুখ বারবারই দেখি, 15 বছর ধরে দেখছি, এবং তারা কি প্রশ্ন করবেন মোটামুটি প্রধানমন্ত্রী যেমন জানেন, আমরাও দর্শকরা যারা নিয়মিত ফলো করি আমরা জানি। আমি প্রধানমন্ত্রীর কথা একটু সরিয়ে রেখে আমি সাবেক পররাষ্ট্রমন্ত্রীর একটা উক্তি দিয়ে শুরু করি। আমাদের ভাই প্রশ্ন করেছেন যে বাংলাদেশ, আমি যদি ওনাকে প্রশ্ন করি যে এই যে অল্প সময়ের ব্যবধানে প্রধানমন্ত্রী দুবার ভারত সফর করলেন, তার আগেও তিনি তার বিভিন্ন মেয়াদে ভারতে বারবার গেছেন, সফর করেছেন, ভারতের প্রধানমন্ত্রীও বাংলাদেশে এসেছিলেন। আমি একটু যদি জিজ্ঞেস করি বাংলাদেশের অর্জন কি, শাদাব আকবর উত্তর দেওয়ার আগে আমি ওনার দলের সাবেক পররাষ্ট্রমন্ত্রী কি উত্তর দিয়েছেন একটু দেখি। বাংলাদেশ ও ভারতের ভালো সম্পর্কের ফলে উভয় দেশের কি অর্জন হয়েছে এই বিষয়ে গবেষণার আহ্বান জানিয়ে
মোমেন সাহেব বলেন, অনেকে বলবেন আমাদের কিচ্ছু অর্জন নাই, আমাদের দেশ থেকে কয়েক লাখ লোক ভারতে সহজে যাচ্ছে চিকিৎসার জন্য, সহজে যাচ্ছে বাজার টাজার করার জন্য, এটাই তো বড় অর্জন। যদি সম্পর্ক খারাপ থাকতো তাহলে কিন্তু খবর ছিল। প্রত্যেকটা লাইন খুব গুরুত্বপূর্ণ। স্বাস্থ্য এবং বাজার টাজারের বিষয় একটু সরিয়ে রেখে বলি, ভারতের সাথে যদি সম্পর্ক খারাপ হতো তাহলে খবর ছিল। দ্যাট ইজ দ্য মেইন লাইন আই উড রাদার সে ফর আওয়ামী লীগ, বিকজ আমরা দেখলাম যে 2024-এর নির্বাচনের পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাট দ্য সেম টাইম আওয়ামী লীগের পররাষ্ট্রমন্ত্রী বললেন 2014, 18 এবং 24-এ ভারত পাশে ছিল বলেই সরকারের পক্ষে সম্ভব হয়েছে 3টি নির্বাচন পার করবার। আমরা দেখেছি নির্বাচনের আগে আগে বলা হয়েছে দিল্লি আছে, আমরা আছি, দিল্লি আছে, বলা হয়েছে আমেরিকা দিল্লিকে দরকার, দিল্লির আমেরিকাকে দরকার, বলা হয়েছে পিটার হাসের মুরব্বীদের সঙ্গে তলে তলে দিল্লির আপোষ হয়ে গেছে। 2+2 বৈঠকের পরে আজকে মির্জা আব্বাস যে কথাটি বলছিলেন সেখানে আমি আরেকটু যুক্ত করতে চাই। 2+2 বৈঠকের পরে আমরা দেখলাম যে সকল পরিস্থিতি যেন পাল্টে গেল এবং পিটার হাসের মুরব্বীদের সঙ্গে সত্যি সত্যি তলে তলে যে আপোষ হয়েছে, এই কথাগুলো আমরা মোটামুটি সবাই জানি কি হয়েছিল। মির্জা ফখরুল যেমন করে আজকে সংবাদ সম্মেলনে বললেন আমাদের অ্যাচিভমেন্ট 0, আসলে তাই। ইজ ইট শুধু 0 না, 0 + 0 + 0 + 0 ইজ ইকুয়াল টু 0। গত 15 বছর ধরে শূন্যের সাথে শূন্য ক্রমাগত যোগ হতে হতে দুটো অশ্বডিম্ব, বিরাট বিরাট দুটো শূন্য বসেছে। কেন? আমি আপনাকে ক্লিয়ার করে বলছি। আমরা 1972 সালে নৌ ট্রানজিট দিয়েছিলাম, তখন আওয়ামী লীগের সরকার ছিল। 2010 সালে আমরা সড়ক দিয়েছিলাম, তখন আওয়ামী লীগের সরকার। 2018 সালে আমরা চট্টগ্রাম এবং মোংলা পোর্ট ব্যবহার করার অনুমতি দিয়েছি। 2024-এ নির্বাচনের পরপরই আমরা ভারতকে রেল ট্রানজিট দিচ্ছি। এবং মজার বিষয়টা কি দেখেন, প্রতিবারই কিন্তু ঠিক নির্বাচনের পরপর, খেলাটা একটু মজার না? 1972 ঠিক স্বাধীনতার পরপর, তারপরে 2010 ঠিক 9 সালের নির্বাচনের পরপর, 2018 ঠিক নির্বাচনের সময়টি এবং 24-এ গিয়ে আমরা রেল দিলাম, তখনও ঠিক নির্বাচন। অর্থাৎ ঠিক মনে হয় তুমি আমাকে রেখেছো তাই তোমায় দিচ্ছি, বিষয়টি একেবারে এক হাতে নেওয়া এক হাতে দেওয়ার মতন, তেমনটি মনে হয় না? 1, 2 হচ্ছে, আমি শেষ করি, রেল ট্রানজিটের ব্যাপারে খুব চমৎকার। আমাদের 1976 এবং 1988, ইফ আই এম নট রং, দুটো চুক্তি হয়েছিল নেপালের সঙ্গে, ভুটানের সঙ্গে। ভারতের ঠিক আপনি যেটি বলছিলেন 21 কিলোমিটার হয়তো ভারতের রাস্তা আমাদের ব্যবহার করতে হতো, সেটুকুও ভারত দেয় নাই। আমাদের ভুলে গেলে চলবে না যে এই যে রেল ট্রানজিট আমরা দিচ্ছি, এই চুক্তিটি বা এই এমওইউটি, আমি জানি আমার ভাই এখনই বলবেন এটি চুক্তি নয়, এমওইউ, এর আগেও যে চুক্তিগুলো হয়েছে তার একটাও কি সংসদে পেশ করা হয়েছে? যদিও সাংবিধানিক বাধ্যবাধকতা আছে চুক্তিগুলো, বিদেশি চুক্তিগুলো সংসদে পেশ করবার, কোনো রকম কোনো চুক্তি সংসদে আসেনি। এবং যে এই কারণে যেটা হয়েছে, একটা বিরাট ধোঁয়াশা রয়ে গেছে, আসলে কি দিচ্ছি আমরা, কতটুকু দিচ্ছি, এর বিনিময়ে আমরা কি পাবো। তার কারণ এই জন্য বলছি যে 2010 সালে যখন সড়ক ট্রানজিট আমরা দিলাম, তখন বলা হয়েছিল যে আমরা $500 মিলিয়ন আয় করব। যদি আমাকে জিজ্ঞেস করেন সূত্র কি, পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন বিবিসি বাংলাকে বলেছেন $500 মিলিয়ন। সেখানে আমরা প্রতি টন মাত্র 300 টাকা পেয়েছি এবং আদৌ টোটাল কত টাকা আমাদের এলো বা কত টাকা আমরা ঘরে পেলাম এই বিষয়টি কিন্তু আমরা জানি না। সড়ক ব্যবহার করতে দিচ্ছি, কিন্তু সেই সড়কের মেরামত কি যাচ্ছে সড়ক দিয়ে, ইন্সপেকশন, কোনো কিছু কি বাংলাদেশে হচ্ছে আমরা কিন্তু জানি না। একইভাবে রেলের ক্ষেত্রে প্রযোজ্য। রেলে কিন্তু আগে দুটো ট্রানজিট আগেই ছিল দুটো রুটে, কিন্তু সেখানে যেটা হতো যে বাংলাদেশ অংশে বাংলাদেশের চালক, বাংলাদেশের ইঞ্জিন ব্যবহার করা হতো, কিন্তু এখন যেটা হবে ভারতের ইঞ্জিন, ভারতীয় চালক। আপনি আপনার 7 সিস্টার্সে কি বয়ে নিয়ে যাচ্ছেন বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে আমরা জানি না। 1, 2 হলো আমরা এই যে ট্রানজিটটা দিচ্ছি তার বিনিময়ে আমরা কি পাচ্ছি? আপনার তো 3/4 রাস্তা কমে এসছে, আপনার অনেকখানি খরচ কমবে, অনেকখানি সময় বাঁচবে। তার বিনিময়ে বাংলাদেশকে আপনি কি দিচ্ছেন? আমরা দেখতে পাচ্ছি 54টি অভিন্ন পানি নিয়ে কোনো আওয়াজ নাই, এমনকি তিস্তা চুক্তি পর্যন্ত হচ্ছে না। চায়না যখন তিস্তা প্রকল্পের কথা বলছে তখন সেখানে ভারত ঢুকে যাচ্ছে। এই কথাগুলো আমরা শুনেছি। আসলে আপনারা যেমন করে 0 বলছেন, ওনারা 100 বলছেন, মাঝখানে জনগণ আসলে এই 0 আর 100 এর মাঝামাঝি এক ধরনের একটা কনফিউশনের মধ্যে আছে। ব্যারিস্টার রুমিন ফারহানা, যেই ভারতকে নিয়ে আপনাদের এত আপত্তি, ভারত চীন সহ এই অঞ্চলের ভূ রাজনীতি, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে যোগাযোগ বৃদ্ধি এবং যুক্তরাজ্য সহ গণতান্ত্রিক বিশ্বের সঙ্গে সম্পর্ক আরও নিবিড় করা সহ আন্তর্জাতিক সম্পর্কের নানা দিক আমলে নিয়ে বিএনপির পররাষ্ট্র বিষয়ক কমিটিও পুনর্গঠন করেছে বলে গণমাধ্যমের খবরে বলা হয়েছে। আমরা খবর পাচ্ছি এই কমিটিতে রয়েছেন 36 জন বিশেষ সহকারী সহ প্রায় অর্ধশত সদস্য। কমিটির প্রধান হিসেবে আছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আপনাদের দলের নেতাদের বরাত দিয়ে খবর এগুলো আসছে, তারাই বলছেন যে এই কমিটির লক্ষ্য হচ্ছে ভারতের সাথে সম্পর্ক
সম্পর্ক উন্নয়ন করা। আপনারা বিভিন্ন কর্মসূচিতে ভারতের সমালোচনা করেন, দলকে অনেকে চাদর পুড়িয়ে ফেলে, আবার ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টার জন্য আপনারা স্পেশাল কমিটিও করছেন। এটা নিয়ে আপনার জবাবটা আমি শুনবো। রাজনীতিতে বিরতি বলে কিছু নেই, একটু পরেই ফিরছি। দেখছেন রাজনীতি, আমাদের সঙ্গে ব্যারিস্টার রুমিন ফারহানা আছেন শাহাদাব আকবর চৌধুরী। শাহাদাব আকবর চৌধুরী সংসদে 2024-25 অর্থ বছরের জন্য 7,97,000 কোটি টাকা, মানে প্রায় 8,00,000 কোটি টাকার জাতীয় বাজেট পাশ হয়েছে। এই বাজেট কেমন হলো? এই বাজেট পাশের ক্ষেত্রে জনগণের প্রতিনিধি অর্থাৎ আপনারা যারা সংসদ সদস্য ছিলেন তাদের কি ভূমিকা ছিল, নাকি অর্থ মন্ত্রণালয় যেই বাজেটটা উপস্থাপন করেছে শুধু আপনারা ভোট দিয়ে পাশ করেছেন অতটুকুই আপনাদের কাজ ছিল, এর বাইরে কিছু ছিল? না, দেখুন, 1 মিনিট। অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব বাজেটটা তৈরি করা এবং মাননীয় প্রধানমন্ত্রীর ইয়েতে থাকবে, নলেজে থাকবে সমস্ত কিছু, তারপর সেই বাজেটটা পেশ হয়। আর আমাদের যদি কোনো অবজারভেশন থাকে সেই জায়গায় বিভিন্ন ছাঁটাই প্রস্তাবগুলো হয়, সেটা নিয়ে আলোচনা হয়। তো সেই আলোচনাগুলো যেটা করার সংসদ সদস্য হিসেবে সেই আলোচনাগুলো আমরা করি, সেটাই খুব স্বাভাবিক এবং স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যেই বাজেট পেশ হয়েছে এবং স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যে গণতান্ত্রিকভাবেই বাজেট পাশ হয়েছে। এর মধ্যে দিয়ে আমি কালো টাকা সাদা করার যে কম কর ট্যাক্স দিয়ে যে প্রথাটা রয়েই গেল, সেটার পক্ষে ছিলেন আপনি? হ্যাঁ, সেটার পক্ষে ছিলাম, যেহেতু আমার সরকার সেটা করেছে, মাননীয় প্রধানমন্ত্রী মনে করেছেন এবং তিনি এক্সপ্লেন করেছেন যে কি কারণে আমরা এটা দিচ্ছি। এক্সপ্লেন করেছেন যে অনেক সময় দেখা যায় যে জমি রেজিস্ট্রি হয় ধরেন একটা রেটে, কিন্তু দেখা যায় তার থেকে অনেক বেশি গুণ টাকা পাওয়া যায়। সেইগুলো তাদেরকে একটা সুযোগ দেওয়া, যারা আপনার এই একটা জমি বিক্রি করেছে বা একটা বাড়ি বিক্রি করেছে, সেটা যাতে 15% দিয়ে তারা সঠিক জি জি, আগে তো খুব একটা কাজে লাগেনি, এবার কেন কাজে লাগবে বলে আপনি মনে করছেন? আর 30 সেকেন্ড। দেখুন, চেষ্টা করা হচ্ছে কাজে লাগার, হয়তো এইবার হয়তো আমরা আশা করি হয়তো আগের থেকে ফলাফল ভালো হবে। জি, দুর্নীতির বিরুদ্ধে সরকার অভিযান, নতুন প্রশ্ন, অভিযান শুরু করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন সে যেই হোক দুর্নীতি করলে কারো রক্ষা নেই, যারাই দুর্নীতি করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। আপনারা ক্ষমতায় আছেন প্রায় 16 বছর, অনেক আগে থেকে আপনারা বলে আসছিলেন যে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। এখন আপনারা বলছেন দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। এতদিন তাহলে জিরো টলারেন্স বলতে আসলে কি বুঝিয়েছেন, একটু যদি বুঝিয়ে বলতেন। 1 মিনিট। দেখুন, জিরো টলারেন্স অর্থ হচ্ছে দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না, পরিষ্কার। আর এখন যেটা বলা হচ্ছে সেটা হলো, আগেও দেখা গেছে যেমন ক্যাসিনো কাণ্ড অনেক কিছু ধরা হয়েছে, ধরা হয়নি তা না। আর এখন যেটা বলা হচ্ছে, কারণ আপনারা জানেন কিছুদিন ধরে আমরা দেখলাম আমরা সবাই জানি যে এখন বিভিন্ন ধরনের বিভিন্ন লোকের দুর্নীতি নিয়ে উঠে আসছে। কথা হলো, যদি কেউ দুর্নীতি যায় যে ইনভলভ থাকবে তাকে অবশ্যই আইনের আওতায় আসতে হবে এবং সেটাই মাননীয় প্রধানমন্ত্রী দৃঢ়তার সাথে আবার সেটা উচ্চারণ করেছেন যে কাউকে ছাড়া হবে না, ক্লিয়ার। এবং তার মানে দুর্নীতি প্রকাশ পেলে তাকে ধরা হবে, কিন্তু দুর্নীতি ঠেকানোর জন্য কিছু করা হবে না। দেখুন, দুর্নীতি ঠেকানোর জন্য দুর্নীতি প্রকাশ যখন পাবে তখন যাদের সমুচিত হবে, এক্সাম্পলারি পানিশমেন্ট হলেই 8-10 জন সেটা থেকে শিক্ষা নেয়। এবং বাংলাদেশের যে পরিস্থিতি হয়েছে, আমরা কোনো দুর্নীতির কথা যখন বলি, একটা কেন্দ্রকে উদ্দেশ্য করে দুর্নীতির কথা বলি, প্রশ্রয় দিল কি দিল না, কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে এই বাংলাদেশে কিন্তু একটা ব্যাপকভাবে সামাজিক অবক্ষয় হয়েছে এবং সমাজের প্রতিটা স্তরে যে যেখানে সুযোগ পায় দুর্নীতি উন্নয়ন করবে, করার পরে নিজের চেহারা কিন্তু আয়না দেখে না, তারপরে আরেকজনের দিকে জি, আপনি বলছেন যে একটা বার্তা যাবে সব জায়গায়। এই যে একের পর এক সরকারি কর্মকর্তাদের দুর্নীতির খবর প্রকাশ হচ্ছে, এতে করে কি কি হতে পারে বলে আপনার মনে হয়? হতে পারে সরকারি কর্মকর্তারা তওবা করে আর দুর্নীতি করবে না, দুর্নীতির পথ ছেড়ে দেবে, এটা হতে পারে। অথবা দেশে তারা আর কোনো সম্পদ করবে না, যা করেছে, কারণ দেশে করলে আমরা সাংবাদিকরা জেনে যাব, না হলে ছাগলে জেনে যাবে, মানে তারা কোনো সম্পদ করলে এখন থেকে পুরোটাই বিদেশে পাঠিয়ে যাবে। কোনটা হবে বলে আপনার মনে হচ্ছে, কোনটা সম্ভাবনা বা আশঙ্কা আপনি দেখেন? আমি একটা জিনিসই মনে করি, সেটা আমলা হোক, সেটা রাজনীতিবিদ হোক বা সেটা যেই হোক, দুর্নীতি যে করবে তাকে আইনের আওতায় আসতে হবে এবং কঠিনভাবে আইন যেটা বলে সেই অনুযায়ী তার বিচার হওয়া উচিত। তাহলেই বাংলাদেশ থেকে দুর্নীতিটা যে হারে চলছে সেটা কমে যাবে। জি, কিন্তু বিদেশে টাকা পাঠালে তো আপনারা আর ধরতে পারবেন না, কারণ বিদেশে টাকা পাঠানোর পর কেবলমাত্র একজন ব্যক্তির টাকা ফেরত এসেছে বাংলাদেশে, আর কারো টাকা তো এই সরকার ফেরত আনতে পারে। সেটা বিদেশের থেকে টাকা, যেটা দেখুন বিদেশে কিভাবে টাকা যায়, এখন বলতে গেলে অনেকগুলো সময় যাবে বিদেশে টাকা যায়। যেরকম ধরেন আমার গুলশান বনানীতে কেউ একজন থাকেন, উনি বিদেশ আমেরিকা থাকেন, ওনার বাবা মা হয়তো ছিলেন, এখন নেই, তিনি দেশে আসছেন, হয়তো একটা প্লট বিক্রি করে দিলেন 200 কোটি টাকা দিয়ে, জমিটা বিক্রি করে দিলেন, তারপর কিন্তু উনি আমেরিকা থাকেন। 200 কোটি টাকা প্লট না, একটা অবশ্যই আপনি হিসাব করে দেখেন না, 5 কোটি 10 কোটি টাকা যদি কাটা হয়, কারো যদি আপনার 10 কাটা জায়গা হলে তো 100 কোটি টাকা হয়ে গেল, তো সেই টাকা নিয়ে সে
চলে যায়, যেভাবে হোক কীভাবে যাচ্ছে, তার মানে এখানে দিচ্ছে হুন্ডি হচ্ছে, কোনোভাবে টাকাটা চলে যাচ্ছে, রাইট? তো এই জিনিসগুলোকে বন্ধ করতে হবে। মনিটারি যেটা ইন্টেলিজেন্স যেটা আছে সেন্ট্রাল ব্যাংকের, তাদের হাতে থাকতে হবে মাইক্রোফোন ওপেন। টাকা উঠছে সেটা ঠিক মতন কখন কেন উঠলো সেই সব যদি প্রশ্ন করা হয়, তাহলে সব দিক থেকে দুর্নীতিটাকে টেনে আনা সম্ভব বলে আপনি মনে করছেন। ব্যারিস্টার রুমিন ফারহানা, বিরতির আগে একটা প্রশ্ন করেছিলাম, সেটা ছোট করে উত্তর দেবেন। সাথে আপনাকে একটু বলতে চাই, খেলাপি ঋণ নিয়ে সমালোচনার জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে বলেছেন, দেশে কিছু আতেল আছেন, তারা সব কিছুতেই সমালোচনা করেন। ঋণ খেলাপি নিয়ে অনেক কথা, মন্দ ঋণ নিয়ে অনেক কথা। 2009 সালে জিডিপির আকার ছিল 102 বিলিয়ন মার্কিন ডলার, 10,200 কোটি ডলার। তার মানে তখন ঋণের পরিমাণ ছিল মাত্র 22,000 কোটি টাকা। মন্দ ঋণ ছিল 10.5%। তখন 2023 সালে জিডিপির পরিমাণ 460 বিলিয়ন মার্কিন ডলার, খেলাপি ঋণের পরিমাণ 1,50,000 কোটি টাকা। সেখানে মন্দ ঋণের হার হচ্ছে 9.9%, আগে যেটা ছিল 10.5%। অর্থাৎ এটা কিন্তু হ্রাস পেয়েছে। মানুষকে বিভ্রান্ত না করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, খেলাপি ঋণের কথা বলার সময় সব সময় টাকার অঙ্কে বলা হয়, শতাংশ বলা হয় না। এখানে শুভঙ্করের ফাঁকি দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয় বলে তিনি উল্লেখ করেছেন। ব্যারিস্টার রুমিন ফারহানা, আপনিও তো এই শুভঙ্করের ফাঁকি দিয়ে মানুষকে বিভ্রান্ত করতে চেয়েছেন, বিভিন্ন টক শোতে বিভিন্ন ভাবে আপনি কথা বলেছেন আপনার বিভিন্ন বক্তব্যে। তাহলে আপনিও কি আতেলদের একজন কিনা? 2 মিনিট সময়। আমি আপনার প্রশ্নে আসছি, তার আগে আপনি বিরতির আগে যে প্রশ্নটি করেছিলেন সেটার উত্তর দিচ্ছি। আমি জানি না আপনি ঠিক কেন মনে করছেন যে বিএনপির নতুন ফরেন অ্যাফেয়ার্স কমিটি বিশেষভাবে ভারতের দিকে নজর রেখে তৈরি করা হয়েছে। সম্ভবত কোন একটি পত্রিকা বা গণমাধ্যমে দলের ভিতরকার যদি ভিতরকার কথা হয়ে থাকে, আমি দলের একজন অতি ক্ষুদ্র কর্মী হিসেবে এটুকুই মনে করি, বিশ্বাস করি যে বিএনপি সমমর্যাদার ভিত্তিতে যে কোনো দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে বিশ্বাসী, এবং বিএনপি বিশ্বাস করে যে দেশের স্বার্থ বিসর্জন দিয়ে, দেশের মানুষের স্বার্থ বিসর্জন দিয়ে কেবলমাত্র ক্ষমতায় যাবার কিংবা কেবলমাত্র ক্ষমতায় থাকবার জন্য কোনো দেশ, আমি শুধু ভারত বলছি না, কোনো একটি বিশেষ দেশের সঙ্গে বিশেষ সম্পর্ক করা বিএনপির ফরেন পলিসির মধ্যে পড়ে না। শত্রুতা করা বোধহয় বিএনপির ফরেন পলিসিতে আছে। চাদর ছুঁড়ে আগুন ধরিয়ে দেওয়া কিংবা 10টা অস্ত্র আনা বা পাশের দেশের জঙ্গি সংগঠনের, মানে উগ্রবাদী সংগঠনের বিষয়টি আওয়ামী লীগ ধরেনি বা অন্য কোনো সরকার ধরেনি, বিএনপির সময়ই ধরা পড়েছে। যদি সেটি রাষ্ট্রীয় মদদে হয়ে থাকতো তাহলে 10 ট্রাক অস্ত্র একটা সাধারণ সেপাই ধরে ফেলবে এত সহজ বোধহয় ছিল না। 1 2 হচ্ছে আপনি যেটি বলছেন চাদর পুড়িয়ে ফেলা, সম্ভবত আপনি রুহুল কবির রিজভির কথা বলছেন, উনি বোধহয় বিষয়টি অলরেডি ক্লিয়ার করেছেন, এটা ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত। আমি এখন ভারতীয় শাড়ি শাল যা যা আছে পোড়াবো কি পোড়াবো না, এটা তো আমার খুশি না, এই কথাটা আমি বলতে চাইনি, আমার হাতে সময় নেই, কিন্তু বলতেই হচ্ছে। রুহুল কবির রিজভী এমন একজন ব্যক্তি যার সিগনেচারে আপনাদের দলের কমিটি পরিবর্তন হলে তার সিগনেচার থাকে, তিনি একটি কাজ করবেন এবং তিনি সেটা ব্যক্তিগত মন্তব্য বলে চালিয়ে দিবেন, এটা কি আসলে জনগণ এই জিনিস মেনে নেবে? সার্টেনলি রুহুল কবির রিজভী সাহেব দলের একটি বড় পদে আছেন এবং সার্টেনলি তার সইয়েই আমাদের দলের কমিটি হয়, কমিটি ভাঙে, কারণ দলীয় বিধিবিধান অনুযায়ী তিনি সেটি করেন। কিন্তু তাই বলে তার কোনো ব্যক্তিগত পছন্দ অপছন্দ থাকতে পারবে না। এটাও যদি হয় বা তিনি যদি কাউকে পছন্দ করেন সেটা দলীয় দৃষ্টিকোণ থেকে, রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখাবে, এবং তিনি যদি কাউকে অপছন্দ করেন সেটাও দলীয় এবং রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখাবে, বিষয়টি অবিচার হয়ে যায়। প্রধানমন্ত্রীর এই কথা আমি একটু অবাক হইনি এই কারণে যে বাংলাদেশে দুর্নীতি বলেন, ঋণ খেলাপি বলেন, এগুলোকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছে এবং এগুলোর সমর্থনে সরকারের ক্ষমতাধর ব্যক্তিরা আছেন বলেই বিষয়টি এত দূর গেছে। আপনি কি সত্যি মনে করেন বেনজির বা আজিজ বা মতিউর যাদের দুর্নীতি একটা ছাগল বের করে ফেলে কিংবা এক গ্রুপের সাথে আরেক গ্রুপের গন্ডগোলে দুর্নীতি বের হয়ে যায়, এক অলিগার্ক আরেক অলিগার্কের সাথে, এক মাফিয়া আরেক মাফিয়ার সাথে পারস্পরিক গন্ডগোল থেকে এই খবরগুলো বের হয়ে যায়, এই যে হাজার হাজার কোটি টাকা, একরের পর একর, শত শত একর জমি, শত শত ফ্ল্যাট, দুই বউয়ের অবিশ্বাস্য সম্পদ, এগুলো একদিনে তৈরি হয়েছে? প্রশ্নটা স্পেসিফিক ছিল ঋণ খেলাপিদের নিয়ে। আমি 10.5% ছিল, এখন 9.0 জিডিপির শতাংশ আমার মাথায় আছে, খুব ভালোভাবে আছে, আমি আসছি। তো এই যে একদিনে যেমন এগুলো তৈরি হয়নি, কিন্তু তারপর পরে যখন আমরা দেখলাম যে যখন আওয়াজ খুব বেশ জোরে সোরে উঠছে, তখন পুলিশ অ্যাসোসিয়েশন থেকে বিবৃতি গেল, তারপর পরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তার পক্ষে কথা বলে এবং তার কথাগুলো অনেকটা দুর্নীতিবাজদের পক্ষে যায় বলেই সাধারণ মানুষের মনে হলো। বুঝতে বাকি রইল না
খুঁটির জোর কোথায়, কারণ একটা পাঠা তো আসলে দৌড়ায় তার খুঁটির জোরে, তাই না? সুতরাং এই বেনজির, আজিজ বা মতিউর কাদের জোরে দৌড়াচ্ছে বোঝা যায়। মন্দরিন বা খেলাপির কথায় আসি, জিডিপির পার্সেন্টেজের কথা যদি তোলেন তাহলে তো বাজেটের শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা প্রত্যেকটা টাকার অঙ্কে দেখানো হয়, আর জিডিপির পার্সেন্টেজে সেটা কমতে থাকে কমতে থাকে কমতে থাকে। আজকে প্রধানমন্ত্রী যে কথাটি বললেন, আনফরচুনেটলি এই কথাটি ঋণ খেলাপিদের সাহস যোগাবে, শক্তি দেবে, ব্যাংকগুলোকে সাহস যোগাবে। আমি এই কারণে এই কথাটি বলছি, বিকজ 6টা ইসলামী ব্যাংকের কথা পেপারে এসছে যাদের আমানত 3 লক্ষ সামথিং কোটি টাকা, কিন্তু তাদের ঋণ দেয়া হয়ে গেছে 4 লক্ষ সামথিং কোটি টাকা, অর্থাৎ 1 লক্ষ কোটি টাকা বেশি ঋণ অলরেডি ইসলামিক ব্যাংকগুলো দিয়ে দিয়েছে। এবং একটার পর একটা ইসলামী ব্যাংক কে নিয়েছে, কার করায়ত্ত আছে এবং কার ব্যাপারে সুপ্রিম কোর্ট থেকে নির্দেশনা আসে যে কোনো রকম তদন্ত করার নির্দেশনা দেয়া গেল না, চাইলে দুদক তার খেয়াল খুশি মতো তদন্ত করতে পারে। আমরা তো আসলে বুঝি না ওই যে খুঁটার জোরে পাঠান আছে, সুতরাং খুঁটার জোরটা কোথায় এটা বুঝতে খুব বেশি বেগ পেতে হয় না। যখন মন্দরিনের একেবারে মানে কি বলবো, সংসদে দাঁড়িয়ে এটার পক্ষে কথা বলেন স্বয়ং প্রধানমন্ত্রী, তখন তো আসলে পুরো বিষয় পরিষ্কার। জি, ব্যারিস্টার রুমিন ফারহানা, বিদ্যুৎ খাত নিয়েও সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কথা বলেছেন। তিনি বলেছেন বিদ্যুৎ নিয়ে অনেক কথা, যে বিশেষ আইন করেছি সেটা নিয়েও সমালোচনা শুনছি। আমার প্রশ্ন হচ্ছে, এই বিশেষ আইন যদি না করতাম, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নির্মাণ না করলে আজকে বিদ্যুৎটা আসতো কোথা থেকে? আমরা 30,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অর্জন করেছি। প্রধানমন্ত্রী আরও বলেছেন বিদ্যুৎ ও জ্বালানি খাতে ভর্তুকি ধীরে ধীরে কমাতে হবে। এ খাতে আমরা কেন ভর্তুকি দিব? বেশি বেশি এয়ার কন্ডিশন, ফ্রিজ, লিফট চলার জন্য দেব? তা তো দেব না। দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য যেটা করা দরকার সেটা করব। যে যত বেশি ব্যবহার করবে তাকে উৎপাদন খরচটা অবশ্যই দিতে হবে। ব্যারিস্টার রুমিন ফারহানা, বিদ্যুতের বিশেষ আইন নিয়ে আপনারা নানা সময় যেসব সমালোচনা করেছেন তার জবাব এবার খোদ প্রধানমন্ত্রী দিয়ে দিলেন। এবার তো আপনারা চুপ যাবেন নিশ্চয়ই। প্রধানমন্ত্রী যদি আসলে সত্যিকার অর্থে জবাবটি দিতেন তাহলে আমাদের আর কোনো অসুবিধা থাকতো না। মুশকিলটা হচ্ছে, আমি এক সময় বিদ্যুৎ বিল দিতাম মাসে হয়তো 800 থেকে 900 টাকা, সে আমি এখন 9,000 থেকে 10,000 টাকা বিদ্যুৎ বিল দেই। আমি মানে দেশের সাধারণ মধ্যবিত্ত সমাজের কথা বলছি। তাহলে আপনি বোঝেন যারা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, তাদের অবস্থা আগে কি আপনাদের বাসায় এখন যতগুলো এয়ার কন্ডিশন, যতগুলো ফ্রিজ, আগে কি তাই ছিল? মানুষের একটা এয়ার কন্ডিশন আগেও ছিল, 20 বছর আগেও ছিল, এখনো 20 বছর পরেও সেই অবস্থায় আছে। আপনাকে রেস্ট বি অ্যাশিওরড, এবং গত 25 বছর আমি বাসা বদলাই নেই, ওই পুরনো বাসায় আমি আছি। আচ্ছা, 30,000 মেগাওয়াটের কথা প্রধানমন্ত্রী বলছেন, অথচ আমাদের সর্বোচ্চ প্রয়োজন 16,000 মেগাওয়াট, এবং বলা হচ্ছে সর্বোচ্চ প্রয়োজনের চেয়ে আপনি 5,000 মেগাওয়াটের মানে বেশি রাখতে পারেন, হাতে থাকলো। সেই জায়গায় আমরা 30,000 মেগাওয়াট কেন নিলাম এই কারণে যে আমরা কিছু ব্যক্তির হাতে, কিছু গোষ্ঠীর হাতে, কিছু অলিগার্কের হাতে আসলে হাজার হাজার কোটি টাকা তুলে দিতে চেয়েছি। এবং মজার বিষয় হচ্ছে, এই যে 30,000 মেগাওয়াটের গর্ব আমরা করছি ঠিকই, মানে সরকার করছে ঠিকই, কিন্তু একই সঙ্গে গ্রামে গঞ্জে 8 থেকে 12 ঘন্টা বিদ্যুৎই থাকে না। অনেক এলাকা আছে যেখানে 3 থেকে 4 ঘন্টা বিদ্যুৎ থাকে, বাকি সময় বিদ্যুৎ থাকে না। এবং এগুলো আমার কথা না, আমি নিজেও গ্রামে যাই এবং আমরা গণমাধ্যমেও খবরগুলো পড়ি। এই যে বিদ্যুতের বিল দফায় দফায় বাড়ানো, দফায় দফায় টাকা বাড়ানো, এই টাকাটা আসলে কাদের কাছে যাচ্ছে বলেন তো? আপনি 1 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন না করেও এমন চুক্তি করেছেন কোম্পানিগুলোর সাথে যাতে আপনাকে ক্যাপাসিটি চার্জের নামে হাজার হাজার কোটি টাকা দিতে হয়। 1, 2 হলো কিছু কিছু বিদ্যুৎ কেন্দ্রের শেষ করতে হবে ডলারে পেমেন্ট দেওয়া। ডলারের দাম 88 টাকা থেকে এখন হয়েছে 117 টাকা, মানে মতান্তরে 125-30 পর্যন্ত যায়। সুতরাং বোঝাই যাচ্ছে যে কি পরিমাণ টাকা তার মানে তুলে দিয়েছেন প্রধানমন্ত্রীর ব্যাখ্যার পরেও আসলে আপনারা চুপ যাচ্ছেন না এই বিষয়ে। শাহাদাব আকবর চৌধুরী, অর্থনীতিবিদ MM আকাশ বলেছেন, প্রধানমন্ত্রী বলেছেন দুর্নীতির বিরুদ্ধে, মানে MM আকাশ প্রধানমন্ত্রীকে কোট করে বলেছেন যে প্রধানমন্ত্রী বলেছেন দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু করেছে। তাহলে দেখার বিষয় বিদ্যুৎ খাতে যে ইনডেমনিটি অর্ডার রয়েছে সেটা পার্লামেন্টে বাতিল হয় কিনা। ডক্টর ইজাজ হোসেন বলেছেন যে কেউ আসলেই তাকে পাওয়ার প্ল্যান্টের অনুমোদন দিয়েছে। আমরা এখনো চাহিদার 15,000-এ, কিন্তু প্ল্যান বসানো হয়েছে 25,000 মেগাওয়াটের। বলেছেন আমরা জ্বালানি খাতে কাদায় পড়ে গেছি, সরকারের যে কাজগুলো করার কথা সেগুলো প্রাইভেট সেক্টরকে দিয়ে করাচ্ছে। ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া বলেছেন বিদ্যুতের দাম নির্ধারণ করার কথা BERCর, কিন্তু মূল্য নির্ধারণ করে সরকার। সরকার যখন নিজেই আইন ভঙ্গ করে সেটা দেখার কেউ নেই। বলেছেন জোর করে বিদ্যুতের দাম বাড়িয়ে আমাদের শোষণ করা হচ্ছে। আজ সিরডাপে ক্যাবের সেমিনারে তারা এই কথাগুলো বলেছেন। এরা সবাই একদিকে, আর সরকারকে ঠিক
তার উল্টো দিকে কিনা, মানে এই দুপক্ষের দুই দিকে হন্টনে আমাদের বিপদ দেখেন কিনা? 1 মিনিট সময়। দেখুন, সরকারের কাজ করবে এবং এদেশের বিভিন্ন টিয়ারে যারা আছেন তারা তাদের মতামত প্রকাশ করতেই পারে এবং তার সবাই যে সরকারের সাথে এগ্রি করবে এমন কোনো কথা নেই। কিন্তু আমি এই বিদ্যুৎ খাতে মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন সেটাই আমি ডিফেন্ড করতে চাচ্ছি। যেই কথাটা আসছে আজকে যে 30,000 মেগাওয়াট উনি বলেছেন, আপা বললেন যে 16,000 মেগাওয়াটের বেশি দরকার নাই, হাতে 5,000 মেগাওয়াটের আপনি একটু রাখবেন। একটা জিনিস বুঝতে হবে, এগুলো লং টার্ম প্ল্যান। হঠাৎ করে আপনি চাবেন সকালবেলা যে এটা না কাঁচা বাজার না, আপনি যে 2টা লাউ নিয়ে আসো, লাউ নিয়ে আসলো, এটা একটা লং টার্ম প্ল্যান থাকে। আমরা প্ল্যান অনুযায়ী যাচ্ছি এবং আমাদের রিকোয়ারমেন্ট কতটা বাড়তে পারে সেই অনুযায়ী কিন্তু বিদ্যুতের এটা ক্ষমতাটা বাড়ানো হচ্ছিল। এর মধ্যে দেখেন করোনার সময় একটা ধাক্কা খেয়েছি, তারপরে এখন আবার সারা বিশ্বে যেই একটা টালমাটাল অবস্থা আছে সেটার জন্য আমরা ধাক্কা খাচ্ছি। সুতরাং সেই কারণে দেখা যাচ্ছে যে আমার টোটাল যে ক্যাপাসিটি তার থেকে আমি এখানে অতটুকু থেকে একটু গ্যাপ হয়ে রয়েছে। সেটা তো এই সিচুয়েশনের কারণে। আবার হঠাৎ করে দেখবেন যে পরিবেশ ঠিক হয়ে গেছে, যখন হঠাৎ করে যে ডিমান্ডটা যেটা বাড়বে সেই ডিমান্ডটা তো আপনার মিট করতে হবে। এটা হলো একটা জিনিস। বিদ্যুতের ব্যাপারে যেটা দেখছি, যেটা আপা যেটা বললেন যে বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় দেখি আমরা যে কোথাও 5 ঘন্টা বা কোথাও, হ্যাঁ সত্য এটা কম আছে। সেটা হলো যে আমাদের বাংলাদেশে আপনারা সবাই জানি যে আমরা অর্থনৈতিকভাবে একটু চাপের মধ্যে আছি। এখন কিন্তু আস্তে আস্তে সেটা থেকে বের হয়ে যাচ্ছি আশা করি, এবং মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা যে বের হবো ইনশাল্লাহ সেটাতে কোনো সন্দেহ নেই। জি, আমি কথাটা শেষ করতে পারি, সেই জায়গাটা বলছি। সেই জন্য বিদ্যুতের এই যে পরিস্থিতি, এটা আস্তে আস্তে আপনার এই অবস্থা আমরা সহনীয় হয়ে যাবে। ব্যারিস্টার রুমিন ফারহানা, একদমই আমার হাতে 2 মিনিট সময়, 1 মিনিট আপনাকে, 1 মিনিট শাদাব আকবর চৌধুরীকে আমি দিতে চাই। ব্যারিস্টার রুমিন ফারহানা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব আজকে বলেছেন বিএনপি আজকে অথবা গতকালকে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে বিএনপি গুজব ছড়িয়ে জনগণকে উস্কানি দিচ্ছে এবং আন্দোলনে ব্যর্থ হয়ে জনগণের কাছ থেকে করুণা আদায়ের চেষ্টা চালাচ্ছে। আওয়ামী লীগের এই অভিযোগকে একেবারে উড়িয়ে দেওয়া যায় কিনা? কারণ এখন ভারতের সাথে রেল ট্রানজিট নিয়ে দেশব্যাপী আলোচনা হচ্ছে, দুর্নীতি নিয়ে সরকার বিব্রত, সংসদে সরকার দলের এমপিরাও নানান কথা বলছেন, বাজারে দ্রব্যমূল্য বেড়েছে, কিন্তু এত কিছুর মধ্যে বিএনপির মূল কর্মসূচি হচ্ছে খালেদা জিয়ার মুক্তি, কিন্তু সেটাও আদালতে যাচ্ছেন না আপনারা, মানুষের করুণা আদায়ের চেষ্টা করছেন। ভুল কিছু বলেছেন কিনা? 1 মিনিট সময়। বিএনপি শুদ্ধ করছে না ভুল করছে, এই বিচার বিবেচনা বিশ্লেষণের দায়টা বিএনপির ঘাড়েই থাকুক না। উনি একটা বিরাট দলের সাধারণ সম্পাদক, এখন উনি যদি বিএনপির দায়িত্ব পালন করতে চান এবং বিএনপি বিষয়ক সম্পাদকের মতন কাজ করেন, কথা বলেন, তাহলে তো বড় মুশকিল। আর একটা কথা না বললেই না, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে রাজনীতি করবার কিছু নেই, কারণ উনি সত্যি অসুস্থ। ওনার হার্টে পার্মানেন্ট পেসমেকার বসানো হয়েছে কিছুদিন আগে, আপনারা সকলেই সেটা দেখেছেন, এবং রাত 3টায় তাকে হাসপাতালে নিতে হয়েছে। এই রাত 3টা সময়টা এমন যেটা আসলে রেগুলার চেক আপে যাওয়ার সময় নয়, এবং এমার্জেন্সি না হলে আসলে রাত 2টা-3টার সময় কেউ হাসপাতালে যায় না। আর আমাদের রাজনৈতিক আন্দোলন বলেন, আমাদের সংগ্রাম বলেন, এটা আমাদের পরিচয়কে বাদ দিয়ে নয়। আমাদের দলের পরিচয়, আমাদের রাজনৈতিক পরিচয়, আমাদের আদর্শের যিনি ধারক বাহক এবং যাকে সামনে রেখে আমরা রাজনীতি করি, তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া। সুতরাং তার ইস্যুটি ওবায়দুল কাদের সাহেবের কাছে তুচ্ছ হতে পারে, কিন্তু বিএনপির একজন সাধারণ কর্মী, আমার মতো সাধারণ একজন কর্মীর কাছে বিষয়টি মোটেও তুচ্ছ নয়। জি, শাদাব আকবর চৌধুরী হত্যার হুমকি পেয়েছেন হবিগঞ্জ 4 আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। এ সম্পর্কে তিনি বলেছেন, আমি হুমকির তথ্য পেয়েছি, রাষ্ট্রযন্ত্র আমাকে বাঁচিয়ে রাখতে চায় কিনা সেই প্রশ্ন এখন দেখা দিয়েছে। আমি থানায় জিডি করার আগেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচিত ছিল যারা হুমকি দিয়েছে তাদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসা, কারণ তাদের কাছ থেকে আমি হুমকির তথ্য পেয়েছি। রাষ্ট্রযন্ত্র আমাকে বাঁচিয়ে রাখতে চায় কিনা সেই প্রশ্ন এখন দেখা দিয়েছে। আমার জীবনের নিরাপত্তা চেয়ে জিডি করেছি, এখন দায়িত্ব আইন শৃঙ্খলা বাহিনীর। একজন তো দেশের বাইরে গিয়ে খুন হলেন, আরেকজন বলছেন তিনি আসলে কনফিউজ, রাষ্ট্রযন্ত্র তাকে বাঁচিয়ে রাখতে চায় কিনা। আপনি নিরাপদে আছেন? আপনাদের এমপিরা কোনো সমস্যার মধ্যে পড়ছে? না, আমি কোনো সময় থেকে নিরাপদে আছি, বিপদে আসতেও কোনো সময় লাগে না। রাস্তায় যে এখন যদি রাজপথে একটা কোনো কিছু হয় বা বিরোধী দল বলেন বা কোনো শক্তি আমাকে কিছু করে, সেটা করতেই পারে। এখানে বিরোধী দলকে আমি বলছি কথা যে নিরাপদ আছি আমি। আর এই যেই ব্যক্তির কথা বললেন, উনি যদি কেউ তাকে ইয়ে করে থাকে তাহলে সেটা স্পেসিফিক সে একটা জিডি করবে বা তারপরে সেটা নিয়ে তখন চলবে। উনি যেই কথাগুলো বলছেন আমি যেটা বুঝি যে ইদানিং উনি কথা অনেক বলেন,
অনেক কথা বলেন, চিপ পপুলারিটি নেওয়ার জন্য যা যা বলার বলেন, এবং ওই এইসব বললে বেশি দুর্নীতির চলে, বিরুদ্ধে বেশি এবং কথা বলেন। ইউটিউবে ওই যে পয়সা আবার পায়, তো ওইটাই তার মেইন ইনকাম, এবং এটা বললে হয় দেখা যাবে ইউটিউবে আবার আপনার বেড়ে গেল অনেক তার সেটার জন্যই হয়তো এই কথাগুলো বলছেন। এত কথা কেন বললে আমি জানি না। তিনি দুর্নীতির বিরুদ্ধে বেশি কথা বলেন, সেটাই কি না না, সমস্যা দুর্নীতির কিনা? বিরুদ্ধে অবশ্যই বলুক, আমি যে দুর্নীতির বিরুদ্ধে কথা বলবে সে যেই দলের হোক আমি তার সাথে আছি, সেটাতে কোনো সন্দেহ নাই। কারণ আমি কোনো অন্যায়ের সাথে থাকবো না, কারণ আমরা যে রাজনৈতিক ঐতিহ্য নিয়ে আছি, আমরা অন্যায়কে প্রশ্রয় দিতে পারি না। কিন্তু ওনার কথা হলে উনি দুর্নীতি নিয়ে কথা বলেন, আমি ওনার সাথে আছি, কিন্তু যেই কথাগুলো উনি এটাকে নিয়ে বললেন, মনে হলে যেই বিষয়টা সেটাকে অনেক কথা একবারে বলে ফেললেন। এত কথা বলার সময় হয়নি, আগে জিডি করেন, তারপর দেখেন কি হয়, এবং কে আপনাকে হত্যার হুমকি দিয়েছে সেই কথাটা আপনি বলেন, তারপরে দেখেন যে আস্তে আস্তে কি হয়। হঠাৎ করে এত কথা বলার, উনি অনেক জায়গায় অনেক কথা মনে হচ্ছে বেশি বলে ফেলছেন। কথা বললে তো মরে যাওয়ার আগেই বলতে হবে, তাই তো? না না, জি। এমন যদি এরকমই হতো যে কথা বলতে বলতে সব মরে যেত, আমরা যা দেখছি জি। টেলিভিশনে জি। যেভাবে জনগণের সাথে কথা হচ্ছে, গণতন্ত্র কি পরিমাণে আছে সেটা কিন্তু এই টক শোই প্রমাণ করে। জি, রাজনীতির এই আলোচনা চলছে, চলবে। রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। আগামী বৃহস্পতিবার রাত 9টায় আবার দেখা হবে, সাথেই থাকবেন।